প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দশম শ্রেণীর কৃষি বিষয়ক শিক্ষা দেব। যারা কৃষি ক্লাসে আছো, যাদের কৃষি বিষয়টা রয়েছে, তোমরা কৃষি বই বের করবে। আজকে তোমাদের জন্য প্রথমবারের মতো এই ক্লাসটা আমি দিচ্ছি, অনলাইন ক্লাস। তো আশা করি অন্যান্য বিষয় এই ক্লাসটাও মনোযোগ দিয়ে পড়বে এবং শিখবে। তাহলে তোমরা তোমাদের বই বের করো। আজকে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী চতুর্থ অধ্যায় সপ্তম পরিচ্ছেদ বের করো সবাই। এখানে যে ছবি দেখছো সেটা হচ্ছে কি বাঁশ, না? তাহলে এখান থেকে প্রস্তুত করা হচ্ছে, দেখো, ঝুড়ি, কাগজ এবং ওষুধপত্র। তাহলে আজকে আমার বিষয়টা কি হতে পারে? আমাদের বিষয় হচ্ছে শিল্পের কাঁচামাল বা কৃষিজ দ্রব্যাদি। তাহলে এই আমরা যে কাঁচামালগুলো আছে আমাদের কৃষিজ দ্রব্যাদি, সেগুলোকে কাজে লাগিয়ে অনেক শিল্পে রূপান্তর করতে পারি। হ্যাঁ, এর কার্যক্ষমতা বাড়িয়ে তোলার জন্য এটাকে শিল্পে রূপান্তর করা যায়। আমাদের দেশে সাধারণত কুটির শিল্পের উত্থান হচ্ছে কিন্তু বাঁশ বেতের মাধ্যমে। এই বাঁশকে শুধুমাত্র বেড়া বা বাঁশের খুঁটি এগুলোই না, তাই না? বাঁশকে আরও অন্যান্য অনেক কাজে লাগাতে পারি। তাছাড়া কাঁচামাল হিসেবে আমাদের কৃষিজ, যেমন চা, কফি, চিনি, তুলা, এগুলোকেও কিন্তু আমরা অন্যান্য শিল্পে রূপান্তর করেছি। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা আমরা আশা করি বুঝবো। তবে কি কি শিখবো আজকের পড়া থেকে, এই বিষয়গুলো আমরা জানবো। তাহলে প্রথমেই তোমরা কি দেখছো এখানে? এটা হচ্ছে কি গাছ? নারকেল গাছে অনেক নারকেল হয়েছে, তাই না? এই নারকেলটা শুধুমাত্র পানি এবং নারকেল খেয়ে ফেলে দেওয়ার জন্য না, তাই না? ইচ্ছা করলে আমরা এটা থেকে আর অনেক কিছুই ব্যবহার করতে পারি। আমরা অনেকেই কিন্তু এগুলো ফেলে দিই। আমরা যদি এর ব্যবহারটা জানি তাহলে কিন্তু অনেক কাজে লাগাতে পারি। দেখুন এই ছবিতে, দেখো প্রথম ছবিতে হচ্ছে বোতাম, না? সাধারণত নারকেলের যে শক্ত অংশটা আছে, সেই শক্ত অংশ দিয়ে এই বোতামটা তৈরি হয়েছে। আর আমরা তো বরাবরই জানি যে প্রসাধনী হিসেবে নারকেল তেল যথেষ্ট কাজের। শুধুমাত্র এটা নারকেল তেলটা শুধু মাত্র প্রসাধনী হিসেবে না, এটা খাদ্যের তেল হিসেবে ব্যবহার করা যায়, খাদ্য হিসেবে খাওয়া যায়। তাছাড়া ছোবড়া, নারকেলের ছোবড়া, যেটা আমরা পুড়িয়ে ফেলে দিই, হ্যাঁ, পোড়ানোটাও একটা কাজে লাগে জ্বালানি হিসেবে, কিন্তু এটাকে অনেকদিন ব্যবহার করা যায়। সেগুলো কি? সেগুলো আমরা জানি, যেমন খাটের জাজিম, তারপর ওয়ালমেট, পাপোশ, রশি, এগুলো কিন্তু আমরা এই নারকেলের ছোবড়া দিয়ে ব্যবহার করতে পারি। তাহলে এই নারকেল একটি অর্থকরীয় তেল জাতীয় ফসল, তাই না? এটা একটা পুষ্টিকর খাদ্য, আমাদের শরীরে চর্বি যোগায়। আর তার পাশাপাশি আমরা এর যে জিনিসটা ফেলে দিই, সেটা থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো উৎপাদন করতে পারি। তাছাড়া যেমন আম, এখন আম হয় আমাদের, তাই না? আম থেকেও আমরা কিন্তু অনেক খাবার পেতে পারি। সারা বছর হয়তো আমরা আম খাবো না, কিন্তু আম থেকে তৈরি চাটনি, না, মোরব্বা, আচার, আমচুর বা আমসত্তা, তাছাড়া পাকা আমের জুস, এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি, তৈরি করতে পারি। শিল্পে এগুলো ব্যবহার করা হয়। তো আমটা হচ্ছে কাঁচামাল, আর আম থেকে এই যে চাটনি, জুস, এগুলো তৈরি হচ্ছে শিল্পজাত দ্রব্য, আমরা অনেক দিন ব্যবহার করতে পারি। তাহলে এরপরে আমরা দেখি, এই যে নারকেল নিয়ে আলোচনা করেছি, এরপরে দেখি বাঁশ এবং বাঁশজাত দ্রব্য, তাই না? তাহলে বাঁশ হচ্ছে এক ধরনের ঘাস, তাই না? হাসি পাচ্ছে, অবশ্যই এটা কিন্তু ঘাস এবং সবচেয়ে উঁচু, তাই না? তাহলে এটা নির্মাণ ও গৃহ সামগ্রী থেকেও কিন্তু শুরু করে একেবারে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত কিন্তু এর ব্যাপক বিস্তৃত, তাই না? বড় বড় শিল্প প্রতিষ্ঠানে দেখবে যে বাঁশ থেকে কাগজ, পার্টিকেল বোর্ড, প্লাইবোর্ড, ঢেউটিন, এমনকি প্যানেল পর্যন্ত তৈরি করা হয় এই বাঁশ থেকে। তাহলে চিন্তা করো, এটা শুধুমাত্র ক্ষুদ্র শিল্প না, বৃহৎ শিল্প হিসেবেও আমরা এটাকে ব্যবহার করি। তাছাড়াও চাটাই, ডোল, বিম, আর ঘরের খুঁটি, খেলনা, বাদ্যযন্ত্র, টুকরি, ঝুলি, মাছ ধরার খাঁচা, পোলো, এগুলো
তাহলে বাঁশ শিল্পকে আবার 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কাগজ শিল্প, নির্মাণ শিল্প এবং ক্ষুদ্র শিল্প। তাহলে কাগজ শিল্পটা কি? কাগজ শিল্পের জন্য যেই বাঁশটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে মুলি বাঁশ, বুঝেছো, যেটা নাকি পার্বত্য চট্টগ্রামে সেই পাহাড়ি অঞ্চলে জন্মে সবচেয়ে বেশি। আমরা যেটা আমাদের অঞ্চলে যেগুলো জন্মে অন্যান্য অঞ্চলে সেটা ছোট বাঁশ, এটা অন্যান্য কাজে ব্যবহার করা হয় ক্ষুদ্র শিল্প হিসেবে, ঝুড়ি বা অন্যান্য। কিন্তু মুলি বাঁশ থেকে কিন্তু ভালো এবং উপযোগী কাগজ তৈরি করা হয়। তাছাড়া এখান থেকে আমরা দেখি যে বাঁশ থেকে পার্টিকেল বোর্ড, প্লাইবোর্ড এবং কি ফ্লেক বোর্ড, বাঁশের ঢেউ টিন প্যানেল এগুলো তৈরি হয়। আর নির্মাণ কাজেও কিন্তু বাঁশ অনেক ভালো ব্যবহৃত হয়। আমরা বাঁশ দিয়ে কিন্তু ঘর তৈরি হয়, আমরা গ্রামে গঞ্জে তৈরি করি, কিন্তু শহরেও কিন্তু দালান কোঠার যে বাড়ি এগুলো তৈরি করতে কিন্তু বাঁশের প্রয়োজন হয়, তাই না? অবশ্যই ওই যে উপরে ছাদ তৈরি করতে, শীত তৈরি করতে, তাই না? বা ওই যে মিস্ত্রি যখন কাজ করে বিভিন্ন, তখনও কিন্তু এই বাঁশের প্রয়োজন হয়। এছাড়াও এই নির্মাণ কাজের বাইরেও কিন্তু বাঁশের ব্যবহার রয়েছে, যেমন নদীতে সেতু তৈরি করতে বা সাঁকো তৈরি করতে, নৌকার মাস্তুল, তাছাড়া ছই, পাটাতন, গরুর গাড়ি, ঠেলা গাড়ি, জোয়াল, ঘানি, মারাইকল, এই যেগুলো না, মাছ ধরার চাই, এসব তৈরিতেও কিন্তু এই বাঁশের অনেক প্রয়োজন রয়েছে। তাহলে বাঁশের কিন্তু বিশাল ব্যবহার, অনেক ব্যবহার রয়েছে। তাছাড়া আমরা দেখি যে এই যে বক্তৃতার মঞ্চ, দ্বারে দণ্ড, তোরণ, এগুলো তৈরিতেও কিন্তু বাঁশের জুড়ি নেই। সুতরাং বাঁশের ব্যবহার কিন্তু অনেক জায়গায় আমরা দেখি। তো যাই হোক, এখানে আমরা দেখেছিলাম যে বাঁশের বিভিন্ন ব্যবহার, এবং কি ঔষধ তৈরি করতেও কিন্তু বাঁশের জুড়ি নেই। অনেকে কিন্তু তোমরা দেখবে যে বিভিন্ন খাসিয়ারা বা আদিবাসীরা, গারোরা বা অন্যান্য পাহাড়ি অঞ্চলে যারা থাকে, তারা দেখবে বাঁশের যে একেবারে কচি অংশ সেটা তারা সবজি হিসেবে খেয়ে থাকে। শুধু তাই না, এই বাঁশের ভেতরে তারা খাবার রান্না করে খায়, ফাঁপা যে জায়গাটা সেটার ভিতরে তারা খাবার একেবারে সব কিছু ঢুকিয়ে দেয়, মশলা সহ, এবং পুড়িয়ে পরে এগুলো খায়। খুবই স্বাদের খাবার, তাই না? যাই হোক, ওষুধও তৈরি করতে কিন্তু এই বাঁশের অনেক জরুরি। যেমন ওই যে কাশি না, আমাদের যখন কাশি পায়, তারপরে ওই প্রস্রাব জনিত বিভিন্ন রোগ বা ফোড়া, এগুলো হলেও কিন্তু এই বাঁশের ব্যবহার রয়েছে। এরপর আমরা দেখি কাগজ শিল্পটা দেখেছিলাম না, হস্তশিল্প। এই ক্ষুদ্র হস্তশিল্প হিসেবেও কিন্তু বাঁশের ব্যবহার রয়েছে। গ্রামে গঞ্জে বা অনেকজন মিলে একটা ক্ষুদ্র হস্তশিল্প তৈরি করে, সেখানে তারা এই যে ছবিতে দেখছো টুকরি, কুলা বা পলো, তাই না, বিভিন্ন খেলনার জিনিস, কলম, টুপি, ফুলদানি, লাইট স্ট্যান্ড না, লাঠি, কাঠি, এগুলো তারা এই হস্তশিল্প হিসেবে তৈরি করে। এর জন্য এটাকে বলা হয়েছে ক্ষুদ্র হস্তশিল্প। তো 3 ধরনের শিল্প মধ্যে তৃতীয়টা হচ্ছে ক্ষুদ্র হস্তশিল্প। তাছাড়া বৃহৎ, মাঝারি শিল্প রয়েছে। তো বৃহৎ শিল্প হিসেবে কিন্তু এটা রয়েছে। এরপর আমরা যাই বেত ও বেতের ব্যবহার, তাই না? বেত এটা একটা কাঁটাযুক্ত গাছ, তোমরা দেখেছো কিনা জানি না। তোমরা দেখবে যে অনেকটা নারিকেল গাছের পাতার মতো, তবে এটা ছোট, ক্ষুদ্র, চিকন, এবং এটাকে বাঁকানো যায়। তবে এটা তুমি সহজে ভাঙতে বা পারবে না সাধারণত, অনেক এটা বাঁকাবে কিন্তু সহজে ভাঙে না, অনেক শক্ত। তাহলে এটাকে পেঁচিয়ে বিভিন্ন ফার্নিচারের জিনিস তোমরা দেখবে যে এটাকে তৈরি, এটা যেহেতু একটু নমনীয় কিন্তু ভঙ্গুর না, সেহেতু অনেক ফার্নিচারে এটা ব্যবহার করা হয়। তাছাড়া তোমরা দেখবে যে দোলনা, মোড়া, জুতা রাখার তাক, কর্নার শেলফ, ওয়ার্ড্রোব, তারপরে রকিং চেয়ার, আরাম কেদারা, এগুলো এই বেতের জন্য, ব্যবহারের জন্য অনেক প্রয়োজন রয়েছে। বেত শিল্পে সাধারণত 4 ধরনের প্রতিষ্ঠান, যেমন হালকা নির্মাণ শিল্প, বুনন শিল্প, ক্ষুদ্র হস্তশিল্প এবং মিশ্র শিল্প। এই 4 ধরনের শিল্প আমরা দেখি যে বেতের শিল্প তৈরিতে ব্যবহৃত হয়। তো হালকা নির্মাণ শিল্পতে সাধারণত সোফা সেট, চেয়ার, খাট, পার্টিশন এগুলো হয়। আর বুনন শিল্প, এটা কি আবার না, বুনন শিল্পে সরু ও নমনীয় বেত ব্যবহার করা হয় সাধারণত, কারণ এটা থেকে এই সরু ফালিকে বেতি বলা হয়, তাই না? এই বাধাই ও বুনন কাজে এই বেত ব্যবহার করা হয়।
বুনন শিল্পের মাধ্যমে কিন্তু হালকা নির্মাণ শিল্পকে কারুকার্যময় ও নান্দনিক করা হয়। আর এর জন্য ব্যবহৃত যে বেতগুলো হয় সেটা হচ্ছে বান্দরি বেত ও জালি বেত, বুঝেছো, বুনন শিল্পের জন্য। তাছাড়া ক্ষুদ্র হস্তশিল্প হিসেবেও বেতের জুড়ি নেই, বুঝেছো। এখানে ফুলের সাজি, কলমদানি, বেতের ধামা, জুতার র্যাক, মোড়া, ফুলদানি, এগুলো সাধারণত ক্ষুদ্র শিল্প হস্তশিল্প হিসেবে বেতের ব্যবহার রয়েছে। তার আমরা দেখি মিশ্র শিল্প, শুধু বেত না, বেতের সাথে অন্যান্য আরো কিছু জিনিস মিশিয়ে এই যে জিনিসগুলো তৈরি করা হয় সেটাকে বলা হয় মিশ্র শিল্প। অর্থাৎ মনে করো বাঁশ, এই বেতের সাথে বাঁশের একটা কিছু কম্বিনেশন না একসাথে, তারপরে প্লাস্টিক, এগুলো একসাথে জুড়িয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়, এর জন্য এটাকে বলা হয় মিশ্র শিল্প। যেমন তোমরা দেখবে যে দোলনা, মোড়া, তারপরে র্যাক, শেলফ, চেয়ার, এগুলো তৈরিতে শুধুমাত্র বেত না, বেতের সাথে অন্যান্য জিনিসেরও ব্যবহার হয়, এর জন্য এটাকে বলা হয়েছে মিশ্র শিল্প। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এই শিল্পগুলো, কৃষিজ শিল্পের ব্যবহার, কাঁচামালকে শিল্প ব্যবহার যে ব্যবহার রয়েছে সেগুলো আশা করি তোমরা ভালো মতো শিখেছো বা শিখবে, আর আবার ভালো মতো বই পড়বে যে আরো ভালো মতো তোমরা শিখতে পারবে। তো আরো বিষয় যেমন আমরা জানি যে এটা তোমাদের পাঠের বাইরে রয়েছে, যেমন আমরা দেখি যে পাট গাছ, না, পাট থেকেও কিন্তু অনেক শিল্প আছে। যেমন পাটকে ব্যবহার করে, যে সোনালী আঁশকে ব্যবহার করে, এটা দিয়ে একেবারে স্যান্ডেল থেকে শুরু করে কি বলা হয় সাজগোজ বা ঘরে ব্যবহারের জিনিস সব পাট থেকে তৈরি হতে পারে। এছাড়া এখানে যে ছবিতে তোমরা দেখছো বাঁশ দিয়ে এগুলো তৈরি হচ্ছে, কাঠ দিয়ে, পাট এবং বেত দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে। তাহলে যে জিনিসগুলো জঙ্গলে পড়ে থাকে সেই জিনিসগুলো দেখো একদিন সুন্দর একটা জিনিসে পরিণত হয়, যা নাকি আমাদের ঘরে বা অন্যান্য জায়গায় শোভা পায়। আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এ এবং বি, এটা তোমরা একটু চিন্তা করো যে এ ও বি শিল্পের গুরুত্বটা কি। তাহলে এ শিল্পটা কি? গার্মেন্টস শিল্প, তাই না? তাহলে এই গার্মেন্টস শিল্প বা বস্ত্র শিল্প যাই বলি না কেন, এই শিল্পে কিন্তু গুরুত্বটা কি? এখানে আমরা দেখি যে তুলা, না, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, আর কাপড় থেকে বিভিন্ন বস্ত্র বা বিভিন্ন পরিধান তৈরি করা হয়। আর এখানে লাখ লাখ মানুষ কাজ করে, কর্মসংস্থান হয়েছে, আমাদের বাংলাদেশে এটা শীর্ষে রয়েছে। এর জন্য এটাই হচ্ছে গার্মেন্টস শিল্পের গুরুত্ব। তাছাড়া চা শিল্প, এই যে আমাদের শ্রীমঙ্গল অনেক চা বাগান, তাই না? আর চা বাগান তো পড়ে থাকে না, এখানে অনেক মানুষ, তাদের কর্মসংস্থান রয়েছে, অনেকে কাজ করে, তাই না? আর এই চাকে কাজে লাগিয়ে আমরা দেখো চা পান করি, আমাদের ভেতরে একটা আমেজ আসে, তাই না? কাজের প্রতি স্পৃহাটা বাড়ে, তাই না? এইভাবে আমরা চা শিল্পের গুরুত্ব রয়েছে। সুতরাং আজকের এই পাঠ থেকে তোমরা যা শিখেছ তার একটা ফিডব্যাক আমি চাই, সেটা হচ্ছে ঔষধ তৈরিতে বাঁশের তৈরি গুরুত্ব এবং শিল্পের কৃষিজ দ্রব্যের ব্যবহার বিশ্লেষণ করো। এগুলো তোমরা ঘরে বসে লেখার চেষ্টা করবে এবং পাঠ করে তোমরা আরো ভালো মতো শেখার চেষ্টা করবে। তো আজকের মতো এখানেই শেষ করব। তোমরা ভালো থাকো। এই করোনার মধ্যে তোমরা তোমাদের পাঠ্য কার্যক্রমও এগিয়ে নিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের স্বাগতম জানাবো এবং অবশ্যই অপেক্ষায় আছি। ভালো থেকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।